দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ সহ দুই উপদেষ্টার সাক্ষাৎ, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের। সাভারের ভূমি অফিসগুলো যেন আলাদিনের চেরাগ, ফ্ল্যাট বাড়ির মালিক, পিয়ন, পেশকার সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়। ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশনে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব আয়ে ঘাটতি, ক্ষতির মুখে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলুর নতুন জাত উদ্ভাবন, কৃষি বিশ্ববিদ্যালয়ের উৎপাদন করা যাবে বছরব্যাপী, চাষাবাদে লাভবান হবেন কৃষকরা। এবং অনাহারে মারা যাচ্ছেন গাজাবাসী, চলছে ইসরায়েলি আগ্রাসন, নিজ ভূখণ্ডে সমর্থন হারাচ্ছে নেতানিয়াহু, উত্তপ্ত নেসেট, তেল আবিবের বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এছাড়াও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির শীর্ষ পর্যায়ের সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। জানা যায়, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা যায়। এদিকে বিভিন্ন ইস্যুতে হঠাৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মোডে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। দলটির দাবি, করিডোর ও বন্দর ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপির প্রস্তাব ও পরামর্শ বিবেচনা না করলে সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গেল 9.5 মাসে জন আকাঙ্ক্ষা পূরণ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যেও ফাটল ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সব কাজ করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না। নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান। এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যে সমর্থন জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে।
আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। নেতারা বলেন, পরামর্শ উপেক্ষা করলে সরকারের প্রতি সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে বিএনপি। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা বলে গিয়েছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য সেভাবে সহযোগিতা করাটা কঠিন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে উল্লেখ করে ডিসেম্বরে ভোট আয়োজনে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। যথাশীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাভার আশুলিয়ার ভূমি সংক্রান্ত অফিসগুলো যেন আলাদিনের চেরাগ, যার ছোঁয়ায় বদলে যায় পিয়ন থেকে পেশকারের ভাগ্য। বছরের ব্যবধানে কেউ কিনেছেন বাড়ি, কেউ ফ্ল্যাট, আবার কেউ গড়েছেন বহুতল ভবন। সেবা প্রত্যাশীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়ার কেউ নেই। ভূমি অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ান ইমনের ধারাবাহিক রিপোর্ট। আশুলিয়া এসিল্যান্ড অফিসের পাশে ছোট্ট দোকানের চাবি ক্রেতা ফিরোজ কিবরিয়া অভাবের তাড়নায় স্ত্রীকে পাঠিয়েছিলেন প্রবাসে। তবে এসিল্যান্ড অফিসের দালাল হয়ে ফিরোজ এখন 2 তলা বাড়ির মালিক। ভূমি ও এসিল্যান্ড অফিসের পেশকার, নায়েব সহ একাধিক কর্মকর্তার সঙ্গে ফিরোজের হট কানেকশন। ব্যবসা করে, খারিজের কাজ করে। এই যে ভূমি অফিস আছে না আমাদের এই এসিল্যান্ডের সামনে, এটা তো আমরা কিনছি বাড়িটা। কাজীমুদ্দিনের বাড়ি ছিল, তার বাড়ি আমরা কিনছি, আমার শ্বশুর কিনছে ধরেন 2-2.5 বছর আগে। আমার বউ বিদেশ গেছিল, বিদেশে কিছু টাকা আনছে, 2 বছর থাকতেছিল। আমার এত নিউজ আমার সব কিছু আমি ডিটেল আমি বলবো, সমস্যা নাই। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ওমেদার গাজী আল ইমরান আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান আমিনবাজার এসিল্যান্ড অফিসের অফিস সহকারী। বরিশাল থেকে সাভারে এসে একসময় ভাড়া বাসায় থাকলেও এখন পৌরসভায় 5 তলা ভবন, নির্মাণাধীন 3 তলা ভবন, প্লট, বিলাসবহুল ফ্ল্যাট সহ আবার সিটি সেন্টারে কিনেছেন দোকানও। দেশ টিভির অনুসন্ধানের পর আর দোকানে বসছেন না গাজী আল ইমরান। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদককে হুমকি দেন ইমরান। আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান ক্যামেরা দেখেই দৌড়ে পালান। আলী ইমরান দোতলায় ফ্ল্যাট কিনছে, 3 রুমের ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাট 3 রুমের। বাড়িওয়ালা 6 তলা আছে, ওনার আছে, মাঝে মাঝে এসে থাকেন। আমি জানি যে ওনার অন্য জায়গায় ফ্ল্যাট আছে। আপনারা কি আমাকে কোনো টাকা দাবি করতেছেন? তাহলে এমন হয়রানি কেন করতেছেন? আপনারা আমাকে হয়রানি করতেছেন, বারবার এই যে ডিস্টার্ব করতেছেন, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা নেব ভাই। অভিযোগ ব্যক্তি পান তাহলে তাকে নিয়ে আপনি কি লিখবেন সেটা লিখেন। আশ্চর্য বিষয়, ক্যামেরা বন্ধ করেন। শিমুলিয়া ভূমি অফিসের সামনে কম্পিউটার দোকানগুলোতে খারিজ আবেদনকারীরা সাংকেতিক চিহ্ন দিয়ে নায়েব এবাইদুর রহমানের কাছে ফাইল পাঠান। পরে চিহ্ন মিলিয়ে কাজ করেন নায়েব। আর না থাকলে সেটিকে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেন তিনি। টাকা নিয়ে কিছুক্ষণ আগে একটা ছেলে আপনাকে টাকা দিল, আমার কাছে ভিডিও আছে। এটা কিসের টাকা নেন? আপনার পকেটে টাকাটা আছে, আমার কাছে ভিডিও আছে। আমি ওর কাছে টাকা চাইনি, তুমি এমনি দিয়েছে। আমি ঝাড়ুদারের দায়িত্বে আছি। ঝাড়ুদার রেকর্ড রুমে কি থাকতে পারে? রেকর্ড রুম? হ্যাঁ পারবে, এটা আমাদের লোক সংকট আছে, রতন একা পারে না, এই জন্য ওরে আমরা খাটাই। এই ও তো আমাদের সরকারি বেতন পায়, ও তো বাইরের লোক না, সহযোগিতা করতেছে, ও তো দায়িত্ব টাকা নিচ্ছে। এগুলো কিসের টাকা? সেটা ভাই আমি জানি না কি টাকা নিয়েছে, কাটতে নিয়েছে, কি দিয়েছে, মানুষ কেন দেয়, মানুষ দেবে কেন? না ওই যে আবার বাইরের কাজ নিয়েছে, এগুলো এর কাজই তো জিজ্ঞেস করেন। এমনি করতেছে, আমি টাকার বিনিময়ে কাজ করি। জিজ্ঞেস আমি অফিসের কিছুই না, আমার বাড়ি এখানে নলাম, আমার জায়গা আছে, সম্পত্তি আছে আমার। এদিকে এ বিষয়ে সম্প্রতি সংবাদ প্রকাশের পর আশুলিয়া থানাকে দুদকে লিখিত অভিযোগ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আর যথাযথভাবে দুর্নীতিবাজদের বিচারের দাবি করছে সাভার দুর্নীতি প্রতিরোধ কমিটি। যারা দুর্নীতিগ্রস্ত তাদের যেন বিচারটা যথাযথভাবে হয় এবং তাদের আইনের আমলে আনার যে প্রক্রিয়াটা সেটা যেন আরো বেশি দৃষ্টি দেওয়া হয়, সেই প্রত্যাশা করি। ভূমি সংক্রান্ত অফিসগুলোতে সেবার নামে মানুষকে জিম্মি করে অর্থ আত্মসাতের বিরুদ্ধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। ভারত বাংলাদেশের ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে যাত্রী পারাপার। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপারের সঙ্গে কমেছে ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। সহকর্মী হারুনুর রশিদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ।
ভারত সরকার নতুন করে বিজনেস ভিসা ইস্যু না করায় ব্যবসায়ীরা পণ্য আমদানিতে পড়েছে বিড়ম্বনায়। শুধুমাত্র যেসব ব্যবসায়ীদের ভিসার মেয়াদ আছে তারাই এখন পারাপার হতে পারছেন। দিনাজপুর হিলি স্থলবন্দরে যাত্রী পারাপার কমে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে ইমিগ্রেশন চেকপোস্টে থাকা শ্রমিক ও ছোট ছোট ব্যবসায়ীরা। এখন লোকজন কম, এই জন্য গাড়ি খুব কম ছাড়তেছি। আশা করা যায় ভিসা ছাড়লে আরো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আগে 4000-5000 টাকা বেচা হতো, এখন 1500-1000 এরকম বিক্রি হয়। আমরা গাড়ি চালাই, ভাড়া লোকজন নাই থাকার কারণে ভাড়া হয় না, বসে থাকি। ব্যবসায়ীরা বলছেন ভিসা বন্ধ থাকায় সরাসরি ভারতে গিয়ে পণ্য কিনতে পারছেন না তারা। ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ক্রয় করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যে এর ব্যাপক প্রভাব পড়ছে বলেও জানায় তারা। এখন আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে পণ্য ওখানে দেখে কিনতে হচ্ছে, এখানে এসে দেখা যাচ্ছে পণ্যটা আরেক রকম হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে আমরা এই ভিসা না পাওয়ার কারণে। বর্তমানে হিলি ইমিগ্রেশন পোর্টে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ। গেল অর্থ বছরে ভ্রমণ কর বাবদ এপ্রিল পর্যন্ত রাজস্ব এসেছে 9,11,43,000 টাকা, আর বর্তমান অর্থ বছরে ভ্রমণ কর বাবদ মাত্র 4,10,86,000 টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস অফিস। মূলত ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এবং মেডিকেল ভিসা সীমিত করার কারণে এই হিলি ইমিগ্রেশন পোর্টের যাত্রী সংখ্যা অনেকটা কমে গেছে। বর্তমানে 100-র নিচে যাত্রী প্রতিদিন এই পোর্ট দিয়ে যাতায়াত করতেছে। গত অর্থ বছরে যেখানে ডেলি 300 পারাপার হতো, এখন আমাদের যেহেতু প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে সেক্ষেত্রে রেভিনিউ ও কমে গেছে। ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার কমার পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞায় বন্ধ রয়েছে রপ্তানিও। স্বল্প পরিসরে চলছে আমদানি কার্যক্রম। সিংহে সব রকম মাংসের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অর্থাৎ আমরা দেখেছি মাংসের বাজারের দাম কিছুটা কম থাকলেও মাছের বাজারের দাম এখনো পর্যন্ত চড়া রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে সামনে ঈদ আসছে, ঈদকে সামনে রেখেই কিন্তু মাংসের বাজার ইতিমধ্যেই কমা শুরু করেছে। সেই বিষয়টি সাধারণ ব্যবসায়ী যারা আছেন তারা বলছিলেন, আর ক্রেতারা বলছেন যে মাংসের বাজার কিছুটা কম থাকলেও মাছের বাজার কিন্তু চড়া রয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেচুয়া বাজারে রয়েছে। আজকে আমরা এই বাজারে দেখেছি যে একেবারেই মাছ যে পরিমাণ এই বাজারে তোলা হয়, আজকে কিন্তু সকাল থেকেই মাছের পরিমাণ কিছুটা কম। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু কম করে মাছ তুলছেন, অর্থাৎ ক্রেতাদের চাহিদা কমেছে ঈদকে সামনে রেখে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আজকের বাজারে মাংসের বাজারের দাম যদি একটু বলতে চাই, গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। এছাড়াও ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা কমে আজকের বাজারে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী কক মুরগি 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি দাম কমেছে এবং দাম কমে 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও মাংসের বাজার কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে এবং বিক্রেতারা বলছেন যে আমদানি কম হয় দাম কিছুটা বেড়েছে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ মাঝারি আকারের মাছ কিন্তু বিক্রি হচ্ছে, রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। এছাড়াও কার্প জাতীয় মাছ যেগুলো রয়েছে সেগুলো 300 থেকে 350 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও চিংড়ি মাছ আমরা দেখেছি 1000 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা একটু একজন মাছ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হতে চাই। মাছের দাম বাড়ার কারণটা কি এবং মাছ কেন কম উঠছে বাজারে? মাছের আমনের কুরবানি ঈদের কারণে কৃষকরা মাছ তুলতে পারতেছে না, কারণ গরু ব্যস্ত হইতেছে, এই জন্য মাছের দামটা সীমিত বাড়ে নাই, সীমিত আকার আছে। আমনের কুরবানি ঈদের পরে মাছের দাম বাড়বে, এটা 100%। আর যতটুকু পারেন কুরবানি ঈদের আগে দাম অনেক কমবে, আরো কমবে, যত আছে আরো কমবে, আর মাছের আমদানিরও কমবে। তিনি বলছিলেন যে কুরবানি ঈদের কারণে কিন্তু মাছের বাজার কিছুটা চড়া রয়েছে এবং
মাছ কিন্তু কম বাজারে উঠছে সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও যারা ভোক্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু মাংসের দাম অন্তত কিছুটা হলেও কমতে শুরু করেছে, মাছের দাম যেন কমে আসে সেই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেন তাদেরকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা যারা বাজার মনিটরিং প্রতিনিয়ত করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে ময়মনসিংহের প্রত্যেকটি বাজারেই কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন এবং ভোক্তাদের সাধ্যের মধ্যে সকল কিছু আনার চেষ্টা কিন্তু তারা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে মাছের বাজার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। কোরবানির ঈদকে সামনে রেখে নোয়াখালীর মশলার বাজার বেশ গরম। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মশলা বেশি দরে বিক্রি করছে বলে জানা গেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদের জানাবেন। বুবলি, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর যে বাণিজ্যিক শহর বলতে যেটি বোঝায় নোয়াখালীর চৌমুহনীতে। তো চৌমুহনীর আমি এখন মশলা বাজারে দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মশলার একটি দোকান আপনি দেখতে পাচ্ছেন। আসলে আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকে শুক্রবার বন্ধের দিন হওয়াতে কিন্তু তেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান তেমন একটা খুলেনি। তারপর যেগুলো খুলেছে সেগুলো ঘুরে ঘুরে আমি যেটি সকাল থেকে দেখতে পেয়েছি যে মশলার বাজার মোটামুটিভাবে গরম রয়েছে বলে জানা গেছে। আসলে যে নোয়াখালীতে যে শস্য ভান্ডার বলে খ্যাত সুবর্ণচর উপজেলা, সেটি অনাবৃষ্টি এবং খরার কারণে তেমন একটি যে ফসল উৎপন্ন না হওয়ার কারণে কিন্তু এইসব ব্যবসায়ীকে বিভিন্ন জেলা থেকে যেসব মশলা আছে সেসবের উপরে নির্ভর করতে হয়। তো আমি চৌমুহনী বাজার ঘুরে যেসব দেখতে পেয়েছি যে পেঁয়াজ পাইকারি ভাবে বিক্রি হচ্ছে 44 থেকে 47 টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে 55 থেকে 90 টাকা কেজি দরে, অপরদিকে আদা বিক্রি হচ্ছে 80, 85 অথবা 90 টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে। এগুলো হাত বদল হয়ে যখন খুচরা বাজারে যায় তখন এক শ্রেণীর ব্যবসায়ীরা আছে এগুলো দাম বাড়িয়ে যে অধিক লাভের কারণে দাম বাড়িয়ে। অপরদিকে যে জিরার বাজার রয়েছে সেটি গুঁড়া জিরা যেটি সেটি বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে, তবে যে লং এর কেজি বিক্রি হচ্ছে 1200 টাকা এবং এলাচ বিক্রি হচ্ছে 4300 টাকা 48 টাকা কেজি দরে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা কোন কোন জেলা থেকে এসব মশলা সংগ্রহ করেন এবং যে কোন কোন জেলা থেকে আপনাদের কাছে মশলা আসে। ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি পেঁয়াজের কাজ করি, যেমন মরিচ, রসুন, এগুলা এই মশলা জাতীয় কাজ করি। আমাদের পেঁয়াজ বেশিরভাগই পেঁয়াজ আমদানি হচ্ছে আমাদের দেশি প্রোডাকশনের জিনিস, ঝিনাইদহ, পাবনা, নাটোর, তারপর আপনার এই শৈলকুপা, মানিকগঞ্জ, এইসব জায়গা থেকে পেঁয়াজগুলো আমাদের এখানে আসে। নাটোর এবং এটা থেকে সাইকোলা থেকে রসুনটা আমদানি হয়, মরিচটা আমদানি হয় পঞ্চগড় থেকে। ঈদ উপলক্ষে কি বাজারে মশলার প্রভাব পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, দাম বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আমাদের বাংলাদেশে এবার পর্যাপ্ত পরিমাণে ফসল হয়েছে, পেঁয়াজ, রসুন, মরিচ পর্যাপ্ত ফসল হয়েছে। আশা করি কেউ যদি কারচুপি না করে আশা করি বাজার কম বাড়বে না। যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে যে পাইকারি থেকে যখন খুচরা বাজারে চলে যায় তখন দাম বাড়ার একটি অভিযোগ রয়েছে খুচরা ক্রেতা যারা রয়েছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে যে খুচরা বিক্রেতার কি অধিক মুনাফা লাভের আশা এটা করছে বলে মনে করেন? দেখুন, ঘটনা হচ্ছে এক একজনের এক এক মানসিকতা। অনেকে 5 টাকা প্রফিটে বিক্রি করে, অনেকে 15-20 টাকা প্রফিটে নিচে বিক্রি করতে চায় না। এটা যার যার মন মানসিকতার নির্ভর করে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানিয়েছেন যে তারা বিভিন্ন জেলা থেকে এসব মশলা সংগ্রহ করেন এবং তারা পাইকারি দরে কি নেন, সেটি পরে খুচরা পর্যায়ে গিয়ে যে খুচরা ক্রেতা রয়েছে, যারা খুচরা ভোক্তা রয়েছে তাদের হাতে যায়, তখন তাদেরকে অধিক দামে কিনতে হয়। তবে যে প্রশাসনের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে কোরবানি ঈদ উপলক্ষে যাতে মশলার বাজার উত্তপ্ত না হয়, অধিক মুনাফা যাতে ব্যবসায়ীরা করতে না পারে সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। বুবলি হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে মশলার বাজার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুজন। ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ প্রতিরোধে কাজ করবে এমন জাতের রঙিন আলু উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ঔষধি ও পুষ্টিগুণ সম্পন্ন এসব আলু উৎপাদন করা যাবে বছরব্যাপী। সাধারণ মিষ্টি আলুর চেয়ে ফলনও হবে বেশি। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মিষ্টি আলু, কিন্তু কাটার পর দেখা যাচ্ছে ভেতরের রং বেগুনি, কমলা বা গোলাপি।
এই রঙিন রূপ শুধু চোখ ধাঁধানো নয়, শরীরের রোগ প্রতিরোধেও অসম্ভব কার্যকর, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। 2021 সালে পেরুর লিমায় অবস্থিত ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার থেকে আনা বিশেষ জাতের বীজে শুরু হয় গবেষণা। এরপর 5 বছরের নিরলস প্রচেষ্টায় উদ্ভাবন করা হয় বাও সুইট পটেটো 7, 8 ও 9 নামের 3টি রঙিন জাত। এতে প্রচুর পরিমাণে অ্যান্থ্রোসায়োনিন, ক্যারোটিন ও হাই ফাইবার রয়েছে। এসব আলু নিয়মিত খেলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ প্রতিরোধ সম্ভব বলছেন গবেষণা টিমের প্রধান। অ্যান্থ্রোসায়োনিন হচ্ছে এক ধরনের সেকেন্ডারি মেটাবোলাইট, যেটা আপনার হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার ক্যান্সার প্রতিরোধী কাজ করতে পারে বা করতে পারে বলে আশা করি। ক্যান্সার প্রতিরোধী অ্যান্থ্রোসায়ানিন। আর ক্যারোটিন যেটা, সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে ভিটামিন এ এর উৎস, যেটা অনেক সময় রাতকানা বা অন্ধত্ব থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে। কারণ ভিটামিন এ এটা প্রুভেন, যে প্রমাণিত যে সেটা অন্ধত্বের এগেনস্টে এবং রাতকানার এগেনস্টে কাজ করে। বছরব্যাপী উৎপাদনযোগ্য এই মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর ও অধিক ফলনশীল। জাতগুলোর ফলন, গড় ফলন 20 থেকে 30 টনের মধ্যে হয় এবং সেটা আপনি 90 থেকে 100 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন। এবং কৃষক ভাইরা যদি এই জাতগুলো নেন তারা উপকৃত হবেন। একদিকে এটা ফলন বেশি, বাংলাদেশের ন্যাশনাল গড় ফলন হচ্ছে আপনার 10 টন বা তার চেয়ে সামান্য একটু বেশি। এই জাতগুলো থেকে তারা অল্প দিনে, অল্প সময় 90 থেকে 100 দিনের মধ্যে তারা 20 থেকে 30 টন ফলন পাবে। সফল এমন একটি গবেষণায় নিজেদের সম্পৃক্ত করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন কৃষকরা এসব মিষ্টি আলু চাষে অধিক লাভবান হতে পারবেন। নরমালি মিষ্টি আলু হয় হচ্ছে 100 থেকে 110 দিনের মধ্যে, কিন্তু আমি আমার যে কাজটা করেছি, এক্সপেরিমেন্টটা করেছি, সেটার মধ্যে হচ্ছে আমি 90 থেকে 100 দিনের মধ্যেই ফলন পেয়েছি এবং ভালো ফলন পেয়েছি। মিষ্টি আলু ছাড়াও সবজি হিসেবে এই গাছের পাতা খেতে বেশ সুস্বাদু বলে জানান গবেষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।